নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব 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 চমৎকার ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম ওষুধ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ওষুধ। উকিলবাবু এখনো আসেননি। মক্কেলরা বসে বসে মশা মারছে। দুর্গাপদ খুবই ধৈর্যশীল লোক, সে জানে বড় অফিসার, বড় ডাক্তার, বড় উকিল ধরলে ধৈর্য রাখতে হয়। যে যত বড় সে তত ঘোরাবে। দুর্গাপদ রাস্তা পেরিয়ে উল্টো দিকের পানের দোকানে গিয়ে লেমনের চাইল। তেষ্টা বের হয়েছে অনেকক্ষণ। উকিলবাবুর বাড়ির চাকরের কাছে জল চাইলে দিত নিশ্চয়ই, কিন্তু চাইতে যেন কেমন ভয় ভয় আর লজ্জা লজ্জা করছিল তার। দোকানদার বুড়ো মানুষ, তার দোকানটাও তেমনি কিছু বড় দোকান নয়, ছোট মোটো গরিব গুরবর দোকান। বিড়ি চাও আছে, পিলাপাতি, কালাপাতি, চমনবাহার, মোহিনী জর্দা দেওয়া পান পাবে। ক্যাপস্টান, গোলফ্লেক চাও তাও মজুদ। কম দামি কোল্ড ড্রিঙ্কস রাখতে হয় বলে রাখা, কিন্তু বেশি বায়নাকা হলে অন্য দোকান দেখতে হবে। বুড়ো তার লাল বাক্স খুলে ঠান্ডা বোতল অনেক বেছে বুঝে একটা বের করে হাতে ধরিয়ে বলে, এরকম ঠান্ডা হলে চলবে? অন্যমনস্ক দুর্গাপদ বলে, হ্যাঁ। লজেন চুষের গন্ধওয়ালা ঠান্ডা। মিষ্টি ঝাঁঝালো জলটা খেতে গিয়ে বুকের জামাটা ভিজে গেল দুর্গাপদর। কাগজের নল দিয়ে টেনে সেসব খেতে পারে না। চুরুক চুরুক খাওয়া তার পছন্দ নয়। ঘঁত করে না গিললে তৃপ্তিটা পায় না। জলটা খেতে খেতে চেয়ে আছে উল্টো দিকের বাড়িটার দিকে। না, উকিলবাবু এখনো আসেননি। কতগুলো ব্যাপার আছে যা কেবল উকিল, ডাক্তার, অফিসাররাই জানে, আর কেউ জানে না। মুশকিলটা সেইখানে। তার উপর দুর্গাপদ কোশমিন কালেও মামলা মোকদ্দমা বা কোর্ট কাছারি করেনি। উকিলবাবু আগের দিনই সাপ বলে দিয়েছে, কেউ বিয়ে ভাঙতে চাইলে আটকানো কি যায়? কিছুদিন ঝুলিয়ে রাখতে পারি বড় জোর। আর চাও তো বেশ ভালো মাসোহারার ব্যবস্থাও করে দিতে পারি। সে এমন ব্যবস্থা যাতে বাছাধনকে দ্বিতীয়বার বিয়েতে বসতে খুব ভেবেচিন্তে বসতে হবে। কিন্তু দুর্গাপদ জামাইকে খুব একটা অপছন্দ করে না। লোকটা নরম সরম, ভদ্র, বিনয়ী, খরচে ধরনের। বরং তার মেয়ে লক্ষ্মী ট্যাটন। বিয়ের আগে পাড়া জ্বালিয়েছে। বিয়ের পর বছর দুই যেতে না যেতেই বাপের বাড়িতে এসে খাদিমা হয়ে বসেছে। জামাই নিতে আসেনি। জামাইয়ের বদলে দিন 20 আগে জামাইয়ের পক্ষের এক উকিলের চিঠি এসেছে। জামাই ডিভোর্সের মামলা আনছে। তার মেয়ে লক্ষ্মীর কোনো ভাব বৈলক্ষণ নেই। রেজিস্ট্রি করা খামটা খুলে চিঠিটা তেরছা নজরে পড়ে বারান্দায় ফেলে রেখে পা ছড়িয়ে উকুন বাজতে বসল সরু চিরুনি দিয়ে। বাতাসে উড়ে উড়ে ঘুড়ির মতো লাটকে চিঠিটা করুণ মুখে এসে উঠোনে দুর্গাপদর পায়ের পাতায় লেগে রইল। দুর্গাপদ উঠোনে বসে একটা ভাঙা মিটসেপের ডালায় কবজা লাগাচ্ছিল। ইংরেজিতে লেখা চিঠিটা বুঝতে একটু দেরি হলো বটে,
কিন্তু অবশেষে বুঝল, এবং মাথাটা তখনই এক পাক মারল, জোরে। জামাই বাবাজি যে খুব খারাপ লোক নয় তা জানে বলেই দুর্গাপদ কটমট করে তাকালো মেয়ের দিকে। কিন্তু এসব তাকানো টাকানোয় ইদানিং আর কাজ হয় না, কোনো দিনই হতো না। বলি, ব্যাপারটা কি শুনছিস? হুঙ্কার দিল দুর্গাপদ। লক্ষ্মী সূক্ষ্ম চিরুনিতে উঠে আসা চুলের গোছা আলোয় তুলে উকুন খুঁজতে খুঁজতে নির্বিকার গলায় বলে, দেখলে তো, আবার জিজ্ঞেস করছো কেন? দুর্গাপদ বুঝল পুরুষ আকারে কাজ হবে না, গলা নরম করে বলল, আরে স্বামী স্ত্রীর ঝগড়া তো হয়, সে তো দিন রাত্রির মতোই সত্য। তা বলে উকিলের চিঠি কেন? তেমন কি হলো তোদের? লক্ষ্মীর মা ঘরেই ছিল, বরাবরের কুঁদুলি মেয়ে ছেলে। সেখান থেকেই গলা তুলে জিজ্ঞেস করল, কে কে উকিলের চিঠি দিল আবার? নবীন, হাল ছেড়ে দুর্গাপদ বলে। জামাই? তবে আর কে নবীন আছে? লক্ষ্মীর মা কিছুটা মোটা সোটা, ফর্সা গোলগাল প্রতিমার মতো চেহারা, বড় বড় চোখে রক্ত হিম করা দৃষ্টিতে চাইতে পারে। দুর্গাপদর প্রাণ এই চোখের সামনে ভারী ধরপড় করে ওঠে। ইংরেজি জানে না, তবু উঠোনে নেমে এসে চিঠিখানা হাতে নিয়ে একটু ঠান্ডা চোখে চেয়ে রইল সেটার দিকে। তারপর দুর্গাপদকে জিজ্ঞেস করল, ডিভোর্স করবে নাকি? হ্যাঁ, তাই তো লিখেছে। করলেই হলো, আইন নেই? ডিভোর্সের কথা তো আইনেই আছে। তোমার কথা। ডিভোর্স হলো বেআইনি ব্যাপার। কেউ ডিভোর্স করছে জানতে পারলে পুলিশ ধরে নিয়ে যায়, জেল হয়। লক্ষ্মীর মা তার বাপের বাড়ি থেকে যা যা শিখে এসেছে তার উপর আজ পর্যন্ত কেউ তাকে কিচ্ছু শেখাতে পারেনি। অনেক থেকে দুর্গাপদও আর সে চেষ্টা করে না। তবু বলল, জেল? দাওগে না, কে আটকাচ্ছে পুলিশে যেতে? লক্ষ্মীর মা বড় বড় চোখ করে তাকিয়ে কঠিন স্বরে বলল, আমি আমি যাব পুলিশের কাছে? তবে তুমি পুরুষ মানুষ আছো কি করতে? এই নিয়ে যখন লক্ষ্মীর মার সঙ্গে তর্ক বিতর্ক চলছিল, তখন লক্ষ্মী ম্যাটিনিস হয়ে যাবে বলে রান্নাঘরে গিয়ে পান্তা খেতে বসল। লক্ষ্মীর মায়ের বাঁজা নাম ঘুচিয়ে ওই লক্ষ্মী জন্মেছিল, আর ছেলেপুলে হয়নি। একমাত্র সন্তান বলে আশকারা পেয়েছিল ঠিকই, কিন্তু সে দুর্গাপদর কাছে যতটা বেশি, তার চেয়ে ঢের বেশি তার মায়ের কাছ থেকে। সারা দিন মায়ে মেয়ের গলাগলি ভাব, গুজগুজ ফুসফুস। দুটো মেয়ে ছেলে একজোট, অন্যধারে দুর্গাপদ একা পুরুষ, কি বা করবে? চোখের সামনেই মেয়েটা বকে গেল। লক্ষ্মী সিনেমায় বেরিয়ে যাওয়ার পর লক্ষ্মীর মা দুর্গাপদকে বলল, জামাই খারাপ নয়, কিন্তু ওর বাড়ির লোকেরা হাড় জ্বালাননি। সবকটাকে কোমরে দড়ি বেঁধে সদরে চালান দিয়ে আসবে। যাও। এ কি কথা? দেশে আইন নেই, কোর্ট কাছারি নেই, পুলিশ জেলখানা নেই, ডিভোর্স করলেই হলো। এইসব ক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে লাভ নেই, তা দুর্গাপদ জানে। কিন্তু কোথায় যে যেতে হয় তা তারও মাথায় আসে না। সে তেমন লেখাপড়া জানে না, খুব ভদ্র সমাজের লোকও নয় সে। তবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে গয়েশপুর থেকে কাঁচরাপাড়া অবধি তার ফলাও প্র্যাকটিস। বলতে কি উকিল ডাক্তার অফিসারদের মতোই তার গাহেককেও ঘুরে ঘুরে আসতে হয়। বলতে নেই, তার টাকাও অঢেল। সে সাইকেলখানা নিয়ে ভর দুপুরে বেরিয়ে পড়ল। বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই দুনিয়ায়। একজন দুধে এক উকিলের ঠিকানা, মায়ে একটা হাত চিঠিও দিয়ে দিল। তাতে লাভ হলো কিনা দুর্গাপদ জানে না। প্রথম দিন জামাইয়ের উকিলের দেওয়া চিঠিটা পড়ে দুধে উকিল মোট মিনিট 10 তার সঙ্গে কথাবার্তা বলতে 25টা টাকা নিল, কিন্তু তবু কোনো ভরসা দিতে পারল না। দুর্গাপদ আজও এসেছে,
বুকের মধ্যে সারাক্ষণ ঢিপ ঢিপ, মুখ শুকনো, গলা জুড়ে অষ্টপ্রহর এক তেষ্টা। মেয়েটা ঘাড়ে এসে পড়লে সমাজে আর মুখ দেখানো যাবে না। আর হারামজাদি শুধু যে ঘাড়ে এসে পড়বে তা তো নয়, ঘাড়ে বসে চুল ওপড়াবে, পাড়ায় ঢিঢি ফেলে দেবে দুদিনেই। স্বভাব তো জানে দুর্গাপদ। গতকাল সে লক্ষ্মীকে খুব সোহাগ দেখিয়ে বলেছিল, মা গো, শ্বশুর বাড়িতে গিয়ে বনি বনা করে থাকো, কে যাও, আমি সঙ্গে যাব তোমার, বুঝিয়ে সুঝিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসবো। থাকতে যদি পারো তো মাসে মাসে 300টা টাকা হাত খরচ পাঠাবো তোমাকে। শুনে লক্ষ্মীর কি হাসি। পা ছড়িয়ে দেওয়ালে ঠেস দিয়ে এলো চুলে বসেছিল। হাসির চোটে সেই চুলে মুখ বুক ঢাকা পড়ল। বলল, মা সোহারার লোভ দেখাচ্ছ বাবা? তুমি মরলে তো সর্বস্ব এমনিতেই আমি পাবো। মূর্তি দেখে দুর্গাপদ ভারী মুষড়ে পড়েছিল। লক্ষ্মীর মা বলল, পুরুষ মানুষ বোকা হয় সে তো জানা কথা, কিন্তু তোমার মতন এমন হাঁদার আমার মেনিমুখো জন্মেও দেখিনি। লক্ষ্মী শ্বশুরবাড়িতে যাবে কেন? ওর কি মান সম্মান নেই? জামাইদের দেমাকের দিন শেষ হয়ে গেছে বুঝলে। তারা পায়ে ধরে নিতে এলেও যাবে না ও। এই বাড়িতে বাকি জীবন বসে বসে খাবে। মেয়ে কি ফেল না? উকিলবাবুর গাড়ি এসে থামল। তাড়াহুড়োয় দুর্গাপদ লেমনেডের দাম দিতে ভুলে গিয়ে রাস্তা পেরোতে যাচ্ছিল। পিছন থেকে, ও দাদা, দাম দিয়ে গেলেন না? শুনে লজ্জা পেয়ে ফিরে এসে দাম মেটাতে গেলে বুড়ো দোকানদার মোলায়েম গলায় বলল, উকিলবাবুর এখনো দেরি হবে। হাত পা ধোবেন, জল টল খাবেন, পাক্কা 1 ঘন্টা। রোজ দেখছি তো। তা আপনার নাম লেখানো আছে তো? দুর্গাপদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, জনাস্টেকের পর। তাহলে তো আরো 1.5 ঘন্টা ধরে নিন। বড় উকিল ধরে বড্ড মুশকিল হলো দেখছি। আসানো হবে, উনি হারা মামলা জিতিয়ে দেন, কত খুনিকে খালাস করেছেন। দুর্গাপদ বলল, কিন্তু আমারটা কিছু হলো না। আপনার মুশকিলটা কি? সে আছে, অনেক ঝামেলার ব্যাপার। জামাই ডিভোর্স চাইছে। ও বলে বুড়ো মুখে কুলু পাঁটল। দুর্গাপদ লেমনেডের দাম দিয়ে রাস্তা পেরিয়ে এসে উকিলবাবুর বাইরের ঘরে আরও 30 লোকের মধ্যে ঠাসাঠাসি হয়ে বসে থাকে। 2.5 ঘন্টা বসতে হবে। ঘন্টা বিড়ি আর সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াক্কার। শোনা গেল উকিলবাবু এখনো চেম্বারে আসেননি, জল খাচ্ছেন বোধহয়। গুটি গুটি আরও মক্কেল আসছে। ঝাড়া 3 ঘন্টা। হাঁটু ব্যথা হলো, মাজা ধরে গেল, হাই উঠতে লাগলো ঘন ঘন। তারপর ডাক এলো। ব্যস্ত বড় উকিলবাবু, মক্কেলদের 1-2 বার দেখে মনে রাখতে পারেন না, তাই ফের পুরনো পরিচয় এবং বখেরার কথা বুঝিয়ে বলতে হলো। সব বুঝে উকিলবাবু হাসি হাসি মুখ করে বললেন, ভাঙন রুখতে চাইছেন তো, কিন্তু কি দিয়ে রুখবেন? আজ হোক কাল হোক এ ভাঙবেই। আমরা ভাবের কথা বুঝি না, কেবল আইন বুঝি। কে কাকে ভালোবাসে বাসে না, কার বিয়ে ভাঙা ভালো নয়, কার ভালো, এসব হলো নীতির কথা, ভাবের কথা। আইন কিন্তু তার তোয়াক্কা করে না। বলেন তো লড়তে পারি, কিন্তু খামোকা। ফের 25টা টাকা গুনে দিয়ে দুর্গাপদ উঠে পড়ল। খেয়ে উঠে নবীন বারান্দায় দাঁড়িয়ে ঘুটির জলে আঁচাচ্ছিল। এমন সময় দেখল উঠোনে জ্যোৎস্না পড়েছে। এই হেমন্তকালের জ্যোৎস্নার রকম সকমই আলাদা। একটু দুধের স্বরের মতো কুয়াশায় মাখামাখি চাঁদখানা ভারী আহ্লাদি চেহারা নিয়ে হাসছে। বাতাসে চোরা শীত। উঠোনে বসে থাকা ঘেও কুকুরটা এঁটো খেতে খেতে ভ্যাক ভ্যাক করে ডেকে উঠল। নবীন কাঁধের গামছায় মুখ মুছতে মুছতে শুনল মা তাকে ডেকে বলছে, ও নবীন,
গায়ে একটা গেঞ্জি দে বাবা, এই সময়কার ঠান্ডা ভালো না। আঁচাতে গিয়ে চারিদিককার দৃশ্য দেখে জগৎ সংসার বেবাক ভুলে চেয়ে রইল নবীনচন্দ্র। ঘটিতে আঙুলের টোকা মেরে মৃদু স্বরে একটু গানও গেয়ে ফেলল, নামারো নামারো পিচকারি। ঘেরা উঠোনের যে ধারটায় দেওয়ালের গায়ে দরজাটা রয়েছে, তার পাশে মায়ের আদরে দুটো মানকচুর ঝোপ আশকারা পেয়ে মানুষ প্রমাণ প্রকাণ্ড হয়ে উঠেছে। একখানা পাতা ডবল সাইজের কুলোকেও হার মানায়। কুকুরটা ভ্যাক ভ্যাক করে সেদিকেই বারবার ছুটে গিয়ে ফের লেজ নামিয়ে চলে আসছে। নবীনের মুখের দিকে চেয়ে কি যেন বোঝবারও চেষ্টা করলো ভ্যাক ভ্যাক করে। নবীন গান থামিয়ে বলে, কে? কচু পাতার আড়ালে কপাটের গায়ে লেগে থাকা ছায়ামূর্তিটা বলে উঠল, আমি আমি হে নবীন। কথা ছিল, চাচিলে বলে ডাকিনি। বিষম খেতে পারো তো? অক্ষয় উকিলের হয়ে এসেছে, আজকাল বড় আলতু ফালতু কথা বলে, মানে হয় না। নবীন উঠোন পেরিয়ে বাইরের ঘরে বাতি জেলে বলে, আসুন। বিবর্ণ একটা শাল জড়ানো বুড়োটে লোকটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে চেয়ারে বসে ঠ্যাং তুলে ফেলল। বলল, ডিভোর্সের মামলা বড় সোজা কথা নয় হে। নবীন ভ্রু কুঁচকে বলল, ও পক্ষ কোনো জবাব দিয়েছে? জবাব এত টপ করে দেবে? অত সোজা নাকি? যা সব আর্গুমেন্ট দিয়েছি তার জবাব ভেবে বের করতে, মুসাবিতা করতে দুধে উকিলেরও কাল ঘাম ছুটে যাবে। তবে ও ঠিক কথা, ডিভোর্স জিনিসটা অত সহজ নয়। নবীন গম্ভীর মুখে বলে, শক্তটাই বাকি, রোজ কাঁড়ি কাঁড়ি ডিভোর্স হচ্ছে দেখছি। আরে না, সরকার ডিভোর্স জিনিসটা পছন্দ করে না, আইনের অনেক ফ্যাকড়া আছে। যা হোক, সে নিয়ে আমি ভাববো, তুমি নিশ্চিন্তে থাকো। তা খরচাপাতি কিছু দেবে নাকি আজ? খরচা? খরচা আবার কি? নবীন অবাক হয়ে বলে, এখনো মোকদ্দমা শুরুই হয়নি। আছে আছে, খরচা আছে। মোকদ্দমা শুরু হয়নি বলে কি আর উকিলের বসে থাকলে চলে? আইনের পাহাড় প্রমাণ বই ঘাঁটতে হচ্ছে না? এই যে মাঝে মাঝে এসে খবর দিচ্ছি, এর জন্য তো কিছু পাওনা হয় বাপু। ওই উকিলের সঙ্গে বাজার দর নিয়ে কথা বলতে গেলে পর্যন্ত ফির চায়। নবীন বেজার হলো, তবে বলল, ঠিক আছে, কাল সকালে কারখানায় যাওয়ার আগে 2 টাকা দিয়ে আসবো কোনো। মোকদ্দমাটা বুঝছেন কেমন? অক্ষয় শালটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে, সোজা নয়। তোমার বউ বাগড়া দিতে পারে, তারও অনেক পয়েন্ট আছে কি না? সবচেয়ে মুশকিল হলো মাসোহারা নিয়ে। নবীন খেঁকিয়ে উঠে বলে, মাসোহারাই যদি দেব, তবে আর উকিলকে খাওয়াচ্ছি কেন? সান্ত্বনা দিয়ে উকিল বলে, সেই নিয়েই তো ভাবছি, ওরা কি কি পয়েন্ট দেবে, আর আমাদেরই বা কি কি পয়েন্ট, সেসব গুছিয়ে ভাবতে হচ্ছে তো। তোমার বউ যদি বলে শ্বশুর বাড়িতে তার উপরে খুব অত্যাচার হতো। অত্যাচার আবার কি? মা খুড়ি একটু ফিসফিস করতো, তা অমন সব মা খুড়িই করে। মারি বেয়ারা মেয়ে ছেলে, কাউকে গ্রাহ্য করতো না, উল্টে মুখ করতো, বিনা পারমিশনে সিনেমায় যেত। যেসব বাড়ির সঙ্গে আমাদের ঝগড়া, সেই সব বাড়িতে গিয়ে আমাদের নিন্দে করে আসতো। মারধর করা হয়নি তো, কুসমিন কালেও না, বরং ওই উল্টে আমার হাত খিমচে ধরেছিল, একবার কামড়েও দেয়। আমি 2-1টা শর্টকাট মেরেছি হয়তো, তাকে মারধর বলে না। চরিত্রদোষ, চরিত্রদোষ ছিল কি, থাকলে একটু সুবিধে হয়। ডিভোর্সের বদলে অ্যানালমেন্ট পেয়ে যাবে, মাসোহারা দিতে হবে না। ছিল কি আর না, তবে সেসব খোঁজখবর আর কে নিয়েছে? অক্ষয় উকিল উঠতে উঠতে বলে, কোন পয়েন্ট টিকবে কোন পয়েন্ট টিকবে না বলা শক্ত, ভাবতে হবে। শোনো,
তুমি বরং কাল 4 টাকায় দিয়ে যেও। জ্বলন্ত চোখে নবীন চেয়েছিল। অক্ষয় উকিলের আসল রোজগার হলো জামিন দেওয়া। সস্তা হয় বলে নবীন ধরেছে, কিন্তু এখন ভারী সন্দেহ হচ্ছে তার যে লোকটা এজলাসে দাঁড়িয়ে সব গুলিয়ে না ফেলে। জ্যোৎস্নাটার তেমন ভালো বলে মনে হলো না নবীনের। গলায় গানও এলো না আর। নিজের বিবাহিত জীবনের ভুলভ্রান্তিগুলো মনে হয়ে খুব আফসোস হচ্ছে। ঢ্যামনা মেয়ে ছেলেটাকে সে চিরটা কাল প্রশ্রয় দিয়েছে। উচিত ছিল ধরে আগাপস্তলা ধোলাই দেওয়া, তাহলে হাতে সুখের একটা স্মৃতিও থাকতো। এখন দাঁত কিড়মির করে মোড়া ছাড়া গতি নেই। আদালতে তো বড় জোর বিয়েটা ভেঙে দেবে, তার বেশি কিছু করবে না। আইনে মারধরের নিয়ম নেই, কিন্তু থাকা উচিত ছিল। কাউকে কিছু না বলে লক্ষ্মী সটকে পড়েছিল। প্রথমে সবাই ধরে নিয়েছিল অন্য কারোর সঙ্গে ভেগেছে। পথে খবর এলো তা নয়, বাপের বাড়িতে গিয়ে উঠেছে। তাতে খানিকটা স্বস্তি বোধ করেছিল নবীন। যাক, মুখটা বাঁচল। কিন্তু সেই থেকে তার লোহা পেটানো হাত পা নিষ্পিস করে। সকালে কারখানায় যাওয়ার পথে অক্ষয় উকিলের চেম্বারে উঁকি দেয় নবীন। চেম্বারের অবস্থা শোচনীয়। উপরে টিনের চালওয়ালা পাকা ঘরের চুনবালি গর্ত বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব কাটিয়ে উঠতে পারেনি। ঝুরঝুর করে সব ঝরে পড়ে যাচ্ছে। উকিলের নিজস্ব চেয়ারের গদি ফেড়ে গিয়ে ছোবড়া বেরিয়ে পড়েছে। 3 আলমারি বইতে উই লেগেছে। আলমারির গায়ে উই পোকার হাঁকা ভাঁকা মেটে সুড়ঙ্গ। বই অবশ্য নকল, মক্কেলদের শ্রদ্ধা জাগানোর জন্য সাজিয়ে রাখা। বেশিরভাগ বই দামি। উপরে মলাট, ভিতরটা ফোঁপড়া। মক্কেলহীন ঘরে বসে অক্ষয় উকিল গতকালের শালটা গায়ে দিয়ে নাতিকে অঙ্ক শেখাচ্ছে। 4টে টাকা পেয়ে গম্ভীর মুখে বলল, এই মামলা তুমি জিতেই গেছো ধরে নাও। নবীন তবু নিশ্চিন্ত হলো না। শীতের বেলা তাড়াতাড়ি পড়ে আসে। ওভারটাইম খেটে বেরোতে বেরোতে সাঁঝের আঁধার ঘনিয়ে এসেছে। কারখানা ছাড়িয়ে বাজারের পথে পা দিতেই মোড়ের মাথায় শুকনো মুখে তার শ্বশুর দুর্গাপদকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকালো নবীন। কথা বলা উচিত কিনা ভাবছে। লোকটা তেমন খারাপ নয়। নবীনকে বলতেই হলো না। দুর্গাপদই শুকনো মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করে এগিয়ে এলো। সব ভালো তো? নবীন বেখেয়ালে প্রণাম করে ফেললে। বললে, মন্দ কি? দুর্গাপদ শুকনো ঠোঁট জিভে চেটে বললে, এদিকে একটু বিষয় কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। নবীন ভদ্রতা করে জিজ্ঞেস করে, ওদিকে সব ভালো? দুর্গাপদ হতাশ মুখে বলে, ভালো আর কই, তুমি যে উকিলের চিঠি দিয়েছ, আমিও অত শত ইংরেজি বুঝি না, তবে পড়ে মনে হলো ডিভোর্স টিভোর্স কিছু একটা কথা আছে। নবীন বিনীতভাবেই বলল, তাই লেখার কথা। ঠিক মতো লিখেছে কিনা কে জানে। আইনের ইংরেজির অনেক ঘোরপ্যাঁচ যে। দুর্গাপদ বলে, শুধু ইংরেজি কি, উকিলের মুখের কথাও ভালো বোঝা যায় না বাবা। দুবারে কড়কড়ে 50টা টাকা দিলাম দুটো মুখের কথা শোনবার জন্য। ডিভোর্স ঠেকানোর নাকি উপায় নেই বলছে উকিল। আমরা তবু ঠেকাতেই চাই। নবীন গম্ভীর হয়ে বলে, আমার উকিল বলছে যে ডিভোর্স পাওয়া নাকি খুব শক্ত। সরকার নাকি ডিভোর্স পছন্দ করে না। কারোর কথাই বোঝা যাচ্ছে না বাবা। ওদিকে লক্ষ্মীর মা বলছে ডিভোর্স নাকি বেআইনি, পুলিশ খবর পেলে জেলে দেবে। নবীন হাসল। দুর্গাপদ করুণ চোখে চেয়ে বলল, হাসছো বাবা? লক্ষ্মীর মা যে কিভাবে আমার জীবনটা ঝাঁঝরা করে দিল তা যদি জানতে। লোহা পেটানো শরীরটা গরম হয়ে গেল নবীনের মেনিমুখ শ্বশুরের কথা শুনে। ঝাঁকি দিয়ে বলল, স্ট্রং হতে পারেন না? মেয়ে ছেলেকে দরকার হলে চুলের মুঠি ধরে কিলোতে হয়।
এ কথায় দুর্গাপদও গরম হয়ে বলল, বেশি বলো না বাবা জীবন, তুমি নিজে পেরেছ? পারলে উকিলের সামলার তলায় গিয়ে ঢুকতে না। এই কথায় নবীন স্তম্ভিত হয়ে গেল। সিনেমা থেকে বেরিয়ে লোকের খুব উদাস উদাস লাগছিল। দুনিয়ায় সে কাউকে গ্রাহ্য করে না, শুধু এই উদাস ভাবটাকে করে। এই যে কিছু ভালো লাগে না, উদাস লাগে, এই দুনিয়ার সঙ্গে নিজেকে ভারী আলাদা বলে মনে হয়। এই যে সিনেমা দেখেও মনটা ভালো হতে চায় না, এই তার রোগ। ভিতরে নাড়াচাড়া নেই, নিথর, ভ্যাত ভ্যাতে পান্তার মতো জল ঢ্যাপসা, এমন একটা মন নেতিয়ে পড়ে আছে। সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে উদাস চোখে চেয়ে থাকে লক্ষ্মী। কোথায় যাবে তা যেন মনে পড়তে চায় না। লক্ষ্মী একটা রিকশা নিল। স্টেশনে এসে উদাসভাবে নৈহাটির ট্রেনে উঠে বসল। নিজের কোনো কাজের জন্য কখনো কাউকে সে কৈফিয়ত দেয় না। উঠোনে ঢুকতে নেড়ি কুকুরটা ভ্যাক ভ্যাক করে তেড়ে এসে ল্যাজ নেড়ে ফুই ফুই করে গা শোঁকে। কচু পাতা একটু গলা বাড়িয়ে গায়ে একটা ঝাপটা দেয়। প্রথমটায় কেউ টের পায়নি। কয়েক মুহূর্ত পরে সারা বাড়িতে চাপা শোরগোল পড়ে গেল। লক্ষ্যই করল না লক্ষ্মী। উদাস পায়ে নিজের ঘরে গিয়ে উঠল। বিছানায় উপুড় হয়ে পড়ে রইল। রাস্তার ধকলটা সামলাতে বড় বড় শ্বাস টানতে লাগলো। কতক্ষণ কেটেছে কে জানে। লক্ষ্মীর হয়তো একটু ঘুমই পেয়ে থাকবে। হঠাৎ ঘরে একটা বোমা ফাটল ধড়াম করে। কানের কাছে একটা বিকট গলা বলে উঠল, উকিলের সামলার তলায় ঢুকেছি কেন? আমার হাত পা নেই? বলতে না বলতে চুলের গোছায় ভীষণ এক হ্যাঁচকা টানে। লক্ষ্মী খাড়া হয়ে স্তম্ভিত শরীরে দাঁড়িয়ে রইল। গালে ঠাস করে একটা চড় পড়ল, 2 নম্বর বোমার মতো। মেঝে পড়তে না পড়তে নড়া ধরে কে যেন ফের দাঁড় করায়। বিকট গলায় বলে ওঠে, কার পরোয়া করি, কার পরোয়া করি? কোন উকিলের ইয়েতে তেল মাখাতে যাবে এই শর্মা? এই তো, এই তো আইন আমার হাতে। বলি পেয়েছ দুর্গাপদ দাস? বলতে না বলতে আর একটা, তত জোর নয়, থাপড় পড়ল গালে। লক্ষ্মীর গালে হাত। ছেলেবেলা থেকে এত বড়টি হলো, কেউ মারেনি তাকে, এই প্রথম। কিন্তু কি আশ্চর্য দেখো, মনের মেদামারা ভাবটা কেমন যেন কেটে যাচ্ছে, টকবক করছে রক্ত। আর তো মনে হচ্ছে না পৃথিবীর সঙ্গে সম্পর্ক নেই। নেই মানে ভীষণভাবে সম্পর্ক আছে, ভয়ঙ্কর নিবিড় সম্পর্ক সে। মেঝে বসে লক্ষ্মী কাঁদতে লাগলো হাঁটুতে মুখ গুজে। কিন্তু সে কাঁদতে হয় বলে কাঁদা, মনে মনে কি যে আনন্দে ভেসে যাচ্ছে সে। নরজার একটু তফাৎ থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখে দুর্গাপদ। হাঁ হয়ে যায়। বজ্জাত মেয়ে বটে, এত নাকাল করিয়ে নিজে এসেছে। একমাত্র সন্তান মার খাচ্ছে বলে একটু কষ্টও হলো দুর্গাপদর। কিন্তু লোভীর মতো জুলঝুলে চোখে সে দেখলো দৃশ্যটা। ঠিক এই রকমই দরকার একটা কিছু লক্ষ্মীর মায়েরও। দুর্গাপদ পেরে ওঠেনি, কিন্তু বহুদিনকার সেই পাকা ফোঁড়া যন্ত্রণার মতো ব্যথাটা আজ যেন কেটে গিয়ে টনটনানি কমে গেল অনেকটা। পরিশ্রান্ত নবীন ঘরে শিকল তুলে বেরিয়ে এলে দুর্গাপদ গিয়ে তার কাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলল, এই না হলে পুরুষ। রাত্রিবেলা লক্ষ্মী নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছিল বাবাকে। মার খেয়ে মুখ চোখ কিছু ফুলেছে, কিন্তু সেটা নয়। দুর্গাপদ লক্ষ্য করল লক্ষ্মীর চোখ দুখানায় আর সেই পাগুলে চাউনি নেই, বেশ জমজম করছে মুখ চোখ। লক্ষ্মী বলল, বাবা রাতটা থেকে যাও না কেন? নবীনও সায় দিল, রাত হয়েছে, যাওয়ার দরকারটা কি? দুর্গাপদ মাথা নেড়ে ম্লান মুখে বলে, ও বাবা, তোর মা যে কুরুক্ষেত্র করবে তাহলে, চিনিস তো?
দুর্গাপদও জানে সকলের দ্বারা সব হয় না, নিয়তি কেন বাধ্যতে। শেষ হলো আজকের গল্প, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ওষুধ। কেমন লাগলো আজকের গল্পটি, কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।